হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আমি এস.জেড.এম আহসানুল্লাহ, জিভি একাডেমি। আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় আইসিটি ওয়ার্ল্ড অ্যান্ড বাংলাদেশ পার্সপেক্টিভ এই অধ্যায় থেকে তৃতীয় ক্লাস করাবো। আজকের আমার আলোচ্য বিষয় হলো বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই তিনটি একটির সাথে একটা সম্পর্কযুক্ত বিধায় তাই আমি এই তিনটিকে একটি গ্রুপ আকারে দেখাচ্ছি। তাহলে প্রথমে আমরা শুরু করি বায়োমেট্রিক্স। বায়ো METRICS, বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স এটি একটি গ্রিক শব্দ। আর বায়ো বলতে আমরা বুঝি জীব, আর ম্যাট্রিক্সের ম্যাট্রিক বলতে আমরা বুঝি টু মেজার। টু মেজারের বাংলা হলো পরিমাপ। তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে জীবের পরিমাপ, অর্থাৎ এটি এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে মানুষকে অদ্বিতীয় হিসেবে নির্দিষ্ট করা যায়। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় আমি মানুষকে অদ্বিতীয় করার জন্য কোনো প্রযুক্তি ব্যবহার করতে পারবো, সেটাই হলো বায়োমেট্রিক্স। এখানে পরিমাপ করা হয় শুধু মানুষের, তাই মানুষ কথাটি উল্লেখ করতে হয়, অর্থাৎ মানুষকে অনেকের মাঝে অদ্বিতীয়ভাবে নির্দিষ্ট করতে পারা। এটি হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সে আমরা দুটো কাজ করি, একটা হচ্ছে মানুষকে অদ্বিতীয়করণ করা, আরেকটি হচ্ছে সেটা নির্ধারণ করা, যাকে আমরা বলি সত্যাসত্য নির্ণয় অর্থাৎ ভেরিফিকেশন। প্রথমটি হচ্ছে আইডেন্টিফিকেশন, তারপর হচ্ছে ভেরিফিকেশন। আচ্ছা, আইডেন্টিফিকেশন জিনিসটা হচ্ছে আমরা কোনো ব্যক্তিকে অদ্বিতীয়করণের জন্য তার কিছু অদ্বিতীয় বৈশিষ্ট্য নেব এবং এটিকে কম্পিউটার ডেটাবেজে সংরক্ষণ করা হবে। পরবর্তীতে ওই ব্যক্তিটি, যে সংরক্ষিত ব্যক্তিটি একই, সেটা আবার পরবর্তীতে মিলিয়ে দেখা হয়। এই মিলিয়ে দেখাটাকেই আমরা বলি ভেরিফিকেশন। সাধারণত কোনো প্রবেশাধিকার নিয়ন্ত্রণ বা অনেকগুলো অপরাধী বা অনেকগুলো ব্যক্তি থেকে নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্তকরণের জন্য আমরা এই বায়োমেট্রিক্স প্রযুক্তিটি ব্যবহার করে থাকি। এই বায়োমেট্রিক্সকে আমরা শরীরবৃত্তীয় বা গঠন এবং আচরণিক এই দুটি প্রকৃতিতে বিভক্ত করে থাকি। তাহলে এই বায়োমেট্রিক্সের পরিপূর্ণ সংজ্ঞাটি হয় এরকম, যে প্রযুক্তির মাধ্যমে মানুষের গঠন এবং আচরণ বৈশিষ্ট্য দ্বারা মানুষকে অদ্বিতীয়ভাবে নির্দিষ্ট করা যায়, তাকে বায়োমেট্রিক্স বলে। এটা হচ্ছে পরিপূর্ণ সংজ্ঞা। তাহলে আমরা বায়োমেট্রিক্সের গঠন এবং আচরণের উপর কয়টি ভাগে ভাগ করতে পারি? প্রথমে আমরা গঠন বা শরীরবৃত্তীয় ভাবে আমরা কয়টি ভাগে ভাগ করি? আমরা 5টি ভাগে ভাগ করি। নাম্বার ওয়ান হলো ফিঙ্গারপ্রিন্ট। Number 2, face recognition. Number 3, iris and retina scan. Number 4, hand geometry. লাস্ট ওয়ান হলো এই গঠন ও আচরণ শরীরবৃত্তীয় ক্ষেত্রে ডিএনএ। এটা গেল গঠন বা শরীরবৃত্তীয়। আর আরেকটি হচ্ছে আচরণ। আচরণ হিসেবে আমরা 3টি ভাগে ভাগ করি। একটি হচ্ছে ভয়েস রিকগনিশন। Number 2, signature verification. Last one, number 3, typing key stroke. তাহলে আমরা এখানে
দুটো প্রকৃতিতে আমরা বায়োমেট্রিক্সকে শ্রেণীভাগ করতে পারি, অর্থাৎ এগুলো দ্বারা আমরা কোনো মানুষকে অদ্বিতীয় হিসাবে নির্দিষ্ট করতে পারি। গঠনটা হলো সৃষ্টিকর্তা যে জিনিসগুলোকে কোনো পরিবর্তন হয় না সেভাবে করে দিয়ে থাকে, সেটা হচ্ছে গঠন। এগুলো সাধারণত পরিবর্তন হয় না, আর এগুলোতে কিছুটা পরিবর্তন হয় আচরণিক। আচ্ছা, গঠনের মধ্যে প্রথমে আছে ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট বিষয়টা হচ্ছে এই আমাদের যে হাত, এই হাতের এই রেখাগুলো, এটা বৃদ্ধাঙ্গুলি, এটা আছে তর্জনী, মধ্যমা, অনামিকা, তারপরে হচ্ছে কি কনিষ্ঠা। এই আঙ্গুলগুলোর মধ্যে যে রেখাগুলো আছে, এই রেখাগুলো এবং আঙ্গুলের মধ্যে যে রক্ত সঞ্চালন, সেটার উপর ভিত্তি করে অদ্বিতীয়ভাবে নির্দিষ্ট করা। এটা বৃদ্ধাঙ্গুলে হতে পারে বা অন্য যে আঙ্গুলগুলো বললাম সেগুলোর কোনো একটা হতে পারে বা সবগুলো হতে পারে। এগুলো এক সময় একটা আঙ্গুলকে রিড করা হতো। এরকম কতগুলো রিডার ছিল যেখানে এই আঙ্গুলটা এভাবে করে রাখলে এই আঙ্গুলের ছাপটা রিড করা হয়, এবং এখানে যে রক্তের সঞ্চালন আছে সেটার উপর ভিত্তি করেও এটাকে রিড করা হয়। রিড করে এটা কম্পিউটারের ডেটাবেজে সংরক্ষণ করা হয়। তারপর পরবর্তীতে সংরক্ষিত ডেটাটি ব্যক্তিটি যখন প্রবেশাধিকারের জন্য বা বিশেষ কাজে আবার যাবে, তখন আবারও সে ফিঙ্গারপ্রিন্ট মেশিনে ফিঙ্গারপ্রিন্ট দেবে। তখন এটি কম্পিউটারে রক্ষিত ডাটার সাথে এটি তুলনা করা হয়। তুলনা করে যদি দেখা যায় হুবহু, তখন প্রবেশাধিকারটি নিশ্চিত হয় বা ব্যক্তি অনুমতি প্রাপ্ত হয়। এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। তাহলে এটা একসময় শুধু এক আঙ্গুলের জন্য ছিল, বর্তমানে বহু আঙ্গুলেরও নেওয়া হয়ে থাকে। অনেক সময় পুরো দুই হাতের আঙ্গুলগুলো নেওয়া হয়ে থাকে। সাধারণত আমরা পাসপোর্ট বানানোর ক্ষেত্রে, তারপরে বিভিন্ন দলিল দস্তাবেজের মধ্যে টিপসই হিসেবে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকি। ফিঙ্গারপ্রিন্ট সবচেয়ে পুরনো একটি পদ্ধতি, খুব কম খরচের, এবং এটার সঠিকতা শতভাগ বলা যায়। তাহলে সেজন্য ফিঙ্গারপ্রিন্টটা বর্তমানে বেশ জনপ্রিয়, আগেও জনপ্রিয় ছিল। তাহলে এই ফিঙ্গারপ্রিন্ট খরচটা কম। তাহলে ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে আঙ্গুলের ছাপটা ব্যবহার করা হয়। এটাই হলো ফিঙ্গারপ্রিন্ট। আচ্ছা, তাহলে ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য হচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট যখন আমার নেওয়া হয়, কম্পিউটার নিয়ে নেয়, তখন সে ফিঙ্গারপ্রিন্টের ইমেজটা কোডে পরিণত হয়, কোডের মাধ্যমে সংরক্ষিত হয়। কখনো এই ছাপের মতো সংরক্ষিত হয় না। পরবর্তীতে যখন আবার নেওয়া হয়, সেই ইমেজটিকে আবার কোডে পরিণত করায় উভয় কোডের মধ্যে তুলনা করা হয়। কখনোই ইমেজের মাধ্যমে তুলনা করা হয় না। এই কারণে কোনো অপরাধী এগুলোকে চুরি করতে পারে না, চুরি করে কোনো লাভ হয় না, কারণ ইমেজটাই দিতে হবে, কারণ ইমেজ তো আর কম্পিউটারে সংরক্ষিত হয় না। এই হচ্ছে টোটাল ফিঙ্গারপ্রিন্ট। আমি একটু পরে তোমাদের এগুলোর ভিজুয়াল বা ভিডিও ফুটেজ দেখাবো, দেখালে বিষয়টি আরও পরিষ্কার হবে। তাহলে এটি সবচেয়ে জনপ্রিয়। এরপরে হচ্ছে ফেস রিকগনিশন। ফেস রিকগনিশন হচ্ছে মুখমণ্ডল, মুখাবয়ব, সেটির মাধ্যমে একক হিসেবে নির্দিষ্ট করা। এই মুখাবয়ব একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির হুবহু মিল নাই, কিছুটা হলেও পরিবর্তন থাকবে। এমনকি এই যে আমরা এতগুলো বায়োমেট্রিক্সের বিষয়ে আলোচনা করছি, এদের মধ্যে যদি দুইজন যমজ থাকে, তাদেরও কিছুটা পরিবর্তন থাকবে। আচ্ছা, তাহলে এই ফেস রিকগনিশন আমরা আলোচনা করছি। এই ক্ষেত্রে ফেসের এই চোখের এই অংশের দূরত্ব, নাকের দূরত্ব, এই ঠোঁটের দূরত্ব, বিভিন্ন অংশের দূরত্বগুলো কম্পিউটার দ্বারা পরিমাপ করা হয়, প্রোগ্রাম দ্বারা পরিমাপ করা হয়।
এই পরিমাপটি আগে কম পরিমাণ দূরত্ব দিয়ে হিসাব করা হতো, বর্তমানে আধুনিক প্রযুক্তিতে 3000টি পয়েন্ট পর্যন্ত সেখানে ব্যবহার করা হয়। অর্থাৎ কোনোভাবেই মানুষটি নির্ণয় করতে ভুল যাতে না হয়। এটি সাধারণত প্রবেশের সময়, কোনো জায়গায় প্রবেশের সময় একটা ক্যামেরা দিয়ে নেওয়া হয় এবং ক্যামেরা দিয়ে নিয়ে সাথে সাথে কম্পিউটারের সাথে রক্ষিত ডেটার সাথে তুলনা করা হয়। এটাই হচ্ছে ফেস রিকগনিশন, অর্থাৎ মুখাবয়ব পরিমাপ করা। এবং এটা বর্তমান সময়ে বেশ জনপ্রিয়, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের পরেই এটির স্থান বড় বড় শিল্প কারখানাগুলোতে, তারপরে যেখানে শ্রমিকরা প্রচুর গমনাগমন করে, কোনো বিল্ডিংয়ের প্রবেশদ্বারে, কোনো মার্কেটে ঢোকার সময় আগে এই সিসিটিভি ক্যামেরা বা যে কোনো ক্যামেরা দিয়ে ছবিটা ধারণ করা হয়, সেই ছবিটার সাথে সাথে কম্পিউটারের সাথে তুলনা করা হয়। এটাই হলো ফেস রিকগনিশন। এবার আসি আইরিস বা রেটিনা স্ক্যান। আইরিস বা রেটিনা স্ক্যান জিনিসটা কি? আইরিস হচ্ছে এই যে মানুষের চোখ, এই আমি চোখের এই অংশটা হিসাব করছি এদিকে, এই অংশটাকে এই যে নীলাভ অংশটি থাকে, রঙিন অংশটি, এটিকে আমরা বলি আইরিস। আর এই ভিতরের এই পুরো অংশগুলোকে, যেটার এখানে লাল রক্ত সঞ্চালিত হয়, সে অংশটাকে আমরা বলি রেটিনা। এই রেটিনাটা এখানকার কর্নিয়া থেকে বোঝা যায়। আচ্ছা, এই দুটোকে পরিমাপ করাই হচ্ছে আইরিস এবং রেটিনা স্ক্যান। এই ক্ষেত্রে কোনো একটা সেন্সরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে হয়, চোখ বড় করে তাকিয়ে থাকতে হয়। তখন এইখানে দিয়ে রিড করে, প্রথমে আইরিসটা করে, তারপরে রেটিনাটা করে। দুটো পরিমাপের মাধ্যমে মানুষকে অদ্বিতীয় হিসেবে নির্দিষ্ট করে। এবং কারো আইরিস এবং রেটিনা হুবহু কখনো মিলে না। এটাই হচ্ছে আইরিস ও রেটিনা স্ক্যান। এটা সাধারণত বিভিন্ন সুরক্ষিত জায়গাগুলো, সরকারি বিভিন্ন সুরক্ষিত জায়গাগুলো, তারপরে যেখানে অতি গোপনীয়তার প্রয়োজন আছে, বিভিন্ন সামরিক ক্ষেত্রগুলো, আবার পারমাণবিক ক্ষেত্রগুলো, সেখানে এই আইরিস ও রেটিনা স্ক্যানটা ব্যবহার হয়। হ্যান্ড জিওমেট্রি হচ্ছে হাতের এই যে পুরো হাতের এই রেখাগুলোর মাধ্যমে এবং এই হাতের এই পাঞ্জার দূরত্ব এবং এখানকার সব রেখাগুলো এক ধরনের যন্ত্রে রাখা হবে এবং সেটাকে পরিমাপ করা হয়। এবং এটিও পৃথিবীর কারোর সাথে কারোর হুবহু মিল থাকে না। এটাই হচ্ছে হ্যান্ড জিওমেট্রি। এটার জন্য একটা মেশিন আছে, সেই মেশিনে হাত রাখতে হয়। তারপরে এটা সাধারণত বিভিন্ন অফিস আদালতেও ব্যবহার আছে, তবে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, এরপরে ফেস রিকগনিশন। এবার আসি ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, ডিএনএ আমরা দেখি, ডিএনএ এক ব্যক্তির ডিএনএর সাথে আরেক ব্যক্তির ডিএনএর হুবহু কখনো মিল থাকে না। অতি সূক্ষ্মভাবে নিরূপণের জন্য আমরা ডিএনএ ব্যবহার করতে, সাধারণত বংশধারা নির্ণয়ে, পিতা পুত্র নির্ণয়, এই ধরনের কার্যক্রমে কোনো একটা জায়গায় কোনো একটা অপরাধ সংঘটিত হলে অপরাধী চিহ্নিতকরণের জন্য তার ডিএনএ টেস্ট করা হয়। এছাড়াও বংশধারার শুক্রাণু এগুলো পরীক্ষা করার ক্ষেত্রেও ডিএনএর ব্যাপক ব্যবহার আছে। তা ডিএনএ এটি একটি ব্যয়বহুল পরিমাপ পদ্ধতি। হ্যাঁ, আমরা মনে করি একটা জায়গায় আগুনে অনেকগুলো মানুষ মারা গেল, 50 জন মানুষ মারা গেল। এখন সেগুলোকে রিকগনাইজ করা যাচ্ছে না, মারা গেলে তো আর কোনোভাবে তো এগুলো কোনোটা দিয়ে তো আর রিকগনাইজ করা সম্ভব না। তখন এই ডিএনএ টেস্টের মাধ্যমে তাদেরকে একক হিসেবে নির্দিষ্ট করা যায়। কোনো একজন আসলো, সে বলল এখানে আমার বাবা মারা গেল, হ্যাঁ, তখন ওই ছেলেটার ডিএনএ প্রোফাইলের সাথে ওই মৃত ব্যক্তিদের মধ্যে মিলিয়ে দেখা হবে, যেটা মিলবে সেটা ওর বাবা হিসেবে নির্দিষ্ট হবে। এভাবে করে ডিএনএ টেস্টের মাধ্যমেও সঠিকতা নির্দিষ্ট করা যায়। তাহলে এগুলো সবগুলো হচ্ছে গঠনগত বৈশিষ্ট্য বায়োমেট্রিক্সের। তাহলে এরপর আসছে আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে আছে ভয়েস রিকগনিশন, সিগনেচার ভেরিফিকেশন, টাইপিং কিস্ট্রোক। তা ভয়েস রিকগনিশনটা কি? আমাদের ভয়েস, একজনের ভয়েস আরেকজনের
হুবহু মিলে না, মনে হয় মিলে, কিন্তু কম্পিউটার ঠিকই আলাদা করতে পারে। যেমন আমি মনে করি আমার একটা ফোন আসলো, আমার এক বন্ধু ফোন করলো, আমি তার কণ্ঠস্বর দিয়ে সহজেই বুঝতে পারি। আমি সাথে সাথে সম্বোধন করলাম, কি দোস্ত কেমন আছো? আচ্ছা, তাহলে এই যে আমি বুঝতে পারলাম, এটা ভয়েস দ্বারা বুঝতে পারলাম। কম্পিউটারও এরকম ভয়েস দ্বারা বোঝার কতগুলো নিয়ম আছে। যেমন আমরা কম্পিউটারে মাইক্রোসফটের এবং কর্তানা এবং অ্যাপল কম্পিউটারের সিরি, এগুলো তো ভয়েস রিকগনিশনের কিছু ব্যবস্থা আছে, ভয়েসকে বোঝা যায়। এগুলো সাধারণত বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠানেও ভয়েস রিকগনিশন বিষয়টা ব্যবহার করে, কম্পিউটারে ব্যবহার করে, মোবাইলে ব্যবহার করে ভয়েস রিকগনিশন, অর্থাৎ মোবাইলটি লক আনলক করার জন্য। সিগনেচার ভেরিফিকেশন সাধারণত ব্যাংক এবং বীমা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে যেখানে সিগনেচার নেওয়ার প্রয়োজন হয়, তারা এক ধরনের বিশেষ ধরনের এত বড় একটা বোর্ড দেয়, ডিজিটাল বোর্ড, সেখানে একটা বিশেষ ধরনের কলম দিয়ে সিগনেচার নেওয়া হয়। সেখানে সিগনেচার করার চাপ এবং গতি এবং উচ্চতা, সেটার উপর ভিত্তি করে এটিকে পরিমাপ করা হয়। এটার একটা অসুবিধার দিক হচ্ছে সিগনেচার কিছুদিন পর পর কিছুটা হলেও পরিবর্তন হয়, কারণ আমাদের বয়সের তারতম্যের কারণে আমাদের হাতের কম্পাঙ্ক কম বেশি হয়ে যায়, তাই সিগনেচারগুলো কিছুটা পরিবর্তিত হয়। তারপরও একটা কাম্য স্তরে আনার চেষ্টা করা হয়। ভয়েসেরও এই ধরনের কিছু পরিবর্তন হয়, তাই এগুলো সবগুলোকে আমরা আচরণ বলি। আর টাইপিং ক্রিয়াস্ট্রোককে আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি কিবোর্ড, বিশেষ কিবোর্ডে আমি টাইপ করছি, আমার টাইপ করার গতি সেটা দিয়ে পরিমাপ করা। আবার এই ইউজার নেম পাসওয়ার্ড এভাবে করে লিখে করা, এটাকেও আমরা টাইপিং কিস্ট্রোক বলি। অর্থাৎ আমরা সাধারণত বলে থাকি একটা টাইপরাইটারের মেশিনের মধ্যে আমাকে টাইপ করতে দেওয়া হলো, আমি কিভাবে টাইপ করছি, আমার গতিটা কেমন, আমার টাইপ করার আর প্রক্রিয়াটি কেমন, সেটার উপর ভিত্তি করে রিকগনাইজ করা, এটাকে আমরা বলি টাইপিং কিস্ট্রোক। তবে এটার ব্যবহার নাই বললেই চলে। তাহলে এত কিছুর মধ্যে আমরা বুঝতে পারছি কি এগুলো দ্বারা মানুষকে একক হিসেবে নির্দিষ্ট করা যায়। অনেকগুলো ব্যক্তি থেকে একজনকে নির্দিষ্ট করার জন্য এই বায়োমেট্রিক্স প্রযুক্তিটি ব্যবহার করা হয়। অর্থাৎ এটি এমন একটি প্রযুক্তি যা দ্বারা মানুষকে অদ্বিতীয়ভাবে নির্দিষ্ট করা যায়। তাহলে এগুলো দিয়ে আমরা নির্দিষ্ট করি এবং এগুলো দিয়ে নির্দিষ্ট করার পাশাপাশি কি করে থাকি, এটা দিয়ে নির্দিষ্ট করার পাশাপাশি সত্যাসত্য নির্ণয় করে থাকি। নির্দিষ্টকরণ মানে ব্যক্তি শনাক্তকরণ, আর সত্যাসত্য নির্ণয় করা মানে ওই ব্যক্তিটা যে কম্পিউটারে রক্ষিত ডেটার সাথে মিল আছে ব্যক্তি, সেটাকে নির্দিষ্ট করাটাকে আমরা বলি ব্যক্তির সত্যাসত্য নির্ণয় বা ভেরিফিকেশন। প্রথমটি হচ্ছে আইডেন্টিফিকেশন, তারপর হচ্ছে ভেরিফিকেশন। এই দুটো কাজের জন্য আমরা বায়োমেট্রিক্স এই প্রযুক্তিটি ব্যবহার করে থাকি। তাহলে বায়োমেট্রিক্সের কাজ কয়টি? দুইটি। একটি হচ্ছে ব্যক্তি শনাক্তকরণ, আর দ্বিতীয় নম্বরটি হচ্ছে ব্যক্তির সত্যাসত্য নির্ণয়। নাম্বার 1, ব্যক্তি শনাক্তকরণ, যেটাকে আমরা বলি আইডেন্টিফিকেশন। নাম্বার 2 হচ্ছে ব্যক্তির সত্যাসত্য নির্ণয়। সত্যাসত্য নির্ণয় এর মানে হচ্ছে ভেরিফিকেশন। আচ্ছা, তাহলে ব্যক্তি শনাক্তকরণ জিনিসটা কি? আমি একটু আগে যে বায়োমেট্রিক্সের বিভিন্ন শ্রেণীগুলো আলোচনা করেছিলাম, যত ধরনের বায়োমেট্রিক্স প্রযুক্তি আছে, সেগুলো দ্বারা প্রথমে এই ইমেজটিকে, অর্থাৎ যেটি আমি গ্রহণ করব, সেটিকে প্রথমে বাইনারি কোডে কম্পিউটার ডেটাবেজে সংরক্ষণ করা হয়। এটিকে আমরা বলি ব্যক্তি শনাক্তকরণ। আমরা বিদ্যমান পদ্ধতি, যেটাকে আমরা টোকেন পদ্ধতি বলি, যেমন টিকেট, তারপরে পাসপোর্ট, এগুলোকে যেগুলো দিয়ে আমি প্রবেশাধিকার করতে পারি, আইডি কার্ড, হ্যাঁ, এটা ছিল আগেকার পদ্ধতি। পরবর্তীতে আসলো কি জ্ঞান নির্ভর পদ্ধতি, যেমন ইউজার নেম পাসওয়ার্ড আমরা এখনও কম্পিউটারের এই ফেসবুকে, তারপরে টুইটারে, বিভিন্ন জায়গায় আমরা সেখানে ইন করার জন্য জ্ঞানমূলক পদ্ধতি ব্যবহার করি। তো এই টোকেন এবং জ্ঞানমূলক পদ্ধতি
চাইতে এই ব্যক্তি শনাক্তকরণ অদ্বিতীয়করণ কৌশলটাই বর্তমান সময়ে সবচেয়ে উপযোগী হিসেবে মনে করা হয়, কারণ ইউজার নেম পাসওয়ার্ড এটা চুরি হতে পারে। একজনের আইডি কার্ড আরেকজনে নকল করতে পারে, কিন্তু ব্যক্তি শনাক্তকরণের ক্ষেত্রে কখনোই একজন ব্যক্তির অদ্বিতীয় বৈশিষ্ট্য আরেকজন নকল করতে পারে না। তাই এটিকেই বর্তমান সময়ে একটি উপযোগী পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়। এরপরে হচ্ছে সত্যাসত্য নির্ণয়। এখন শনাক্তকরণটা যদি কোনো জায়গায় প্রবেশাধিকারের জন্য করা হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তিটা আবার সেখানে স্যাম্পল প্রদান করবে। এটা ফিঙ্গারপ্রিন্ট হতে পারে, ফেস রিকগনিশন, আইরিশ ও রেটিনা স্ক্যান, যে কোনোটা হতে পারে। প্রদান করার পর সেটি আবার কম্পিউটারে রক্ষিত ডেটার সাথে তুলনা করা হবে আসলে ওই ব্যক্তি কিনা। যদি দেখা যায় ওই ব্যক্তিটা বরাবরই, তখন প্রবেশাধিকার নিশ্চিত করা হয়। এটা আমরা ঘরে, তারপরে অফিসে, সর্বক্ষেত্রে এই ব্যক্তি সত্যাসত্য নির্ণয়টা ব্যবহার করতে পারি। যেমন বিদেশে গেলে পাসপোর্টের জন্য বর্তমান সময়ে ফেস রিকগনিশনটা নেওয়া হয়, তার এবং ফিঙ্গারপ্রিন্টও নেওয়া হয়। তখন সে যখন ইমিগ্রেশনে যাবে, তখন একটা ক্যামেরা দিয়ে, ক্যামেরা সবসময় এখানে ফিট করা থাকে, সাথে সাথে তার মুখের মুখাবয়ব ছবিটা নিয়ে নেওয়া হয় এবং কম্পিউটার পদ্ধতিতে তার পাসপোর্টের সাথে মেলানো হয়। ওকে, তখন তাকে প্রবেশাধিকার দেওয়া হবে এবং ফিঙ্গারপ্রিন্টও নেওয়া হয়। নেওয়ার পর সে যদি ওকে হয়ে যায়, তারপর সে ইমিগ্রেশন পাস হয়ে চলে যেতে পারে। তাহলে এই ব্যক্তির, এটাকে আমরা বলি ব্যক্তির সত্যাসত্য নির্ণয়, কারণ তার ডেটাটি পূর্বেই গ্রহণ করা হয়েছিল। তাহলে আশা করি আমরা বায়োমেট্রিক্স প্রযুক্তিগুলো বুঝতে পেরেছি। বর্তমান সময়ে অপরাধী শনাক্তকরণের জন্য এটি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। যেমন আমাদের দেশে যে ভোটার আইডি কার্ড আছে, সেখানে ফিঙ্গারপ্রিন্টও নেওয়া হয়, ফেস রিকগনিশনও নেওয়া হয়। ফলে এইগুলো সবগুলো ডেটা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে থাকে, পুলিশের কাছে থাকে। কোনো একটা জায়গায় অপরাধ হলে তার ফিঙ্গারপ্রিন্ট যদি কোনো জায়গায় পাওয়া যায়, সেটার সাথে মিলিয়ে অপরাধী সাথে সাথে চিহ্নিত করা সম্ভব হয়। এটাই হচ্ছে, এটা একটা উপকারী দিক। আবার বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে বর্তমানে অপরাধ দমনের জন্য এবং সুনিশ্চিত প্রবেশাধিকার নিশ্চিতকরণের জন্য এই বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করছে। তবে বায়োমেট্রিক্স পদ্ধতির মধ্যে কিছু অসুবিধার দিক হচ্ছে, সেটা খুব সামান্য বলা যায়। যেমন এটি অপারেট করতে গেলে দক্ষ মানুষের প্রয়োজন, এটি একটি ব্যয়বহুল প্রক্রিয়া। অনেক সময় ফেস রিকগনিশনের ক্ষেত্রে এটা যদি পুরনো প্রযুক্তি হয়, তাহলে সঠিকভাবে নিশ্চিত করতে পারে না। আবার যদি ওভার মেকআপ, তারপরে চুলের স্টাইল চেঞ্জ করলে এগুলো অনেক সময় ঠিকভাবে কাজ করে না। আবার আইরিশ ও রেটিনা স্ক্যানের ক্ষেত্রে যদি চশমা পরে, চশমা যদি সে খুলতে না চায় বা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করে, অনেক সময় তাকে নির্দিষ্ট করা কষ্ট হয় না, নির্দিষ্ট করা সম্ভব হয় না। আবার অনেক সময় এই ফিঙ্গারগুলো যদি খসখসে হয়, বিশেষ করে শ্রমিকরা যারা ডেলি লেবার, তাদের হাতগুলো, আঙ্গুলগুলো প্রায়ই ময়লা কর্দমাক্ত হয়ে একটু কিছুটা হলেও পরিবর্তনের মতো মনে হয়, মেশিন সহজে ধরতে পারে না। এই ধরনের কিছু অসুবিধার দিক থাকলেও সামগ্রিকভাবে আমরা বলতে পারি এই বায়োমেট্রিক্স পদ্ধতিটা বর্তমান সময়ে একটি উপযোগী পদ্ধতি। আশা করি আমরা বুঝতে পেরেছি। ফিঙ্গারপ্রিন্ট সবচেয়ে পুরনো ও ব্যাপক ব্যবহৃত ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের রেখার ডেল্টা, ফোর্ক, রিজ এন্ডিং এভাবে 90টি পয়েন্টের মাধ্যমে এক ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে আলাদা করা হয়। আইরিশ ও রেটিনা স্ক্যানের ক্ষেত্রে চোখের রঙিন অংশ ও কর্নিয়ার মাধ্যমে নিরূপণ করা, যা যথেষ্ট নির্ভরযোগ্য, কিন্তু এটি একটি ব্যয়বহুল পদ্ধতি। এরপর হ্যান্ড জিওমেট্রি, এটিতে হাতের কিছু পরিবর্তন হয়। এক্ষেত্রে হাত দুটোকে সামনে স্থাপন করা হয়। ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে আঙ্গুলে রক্তের সঞ্চালন দ্বারাও নিরূপণ করা হয়। এরপর সিগনেচার ভেরিফিকেশন,
যেখানে স্বাক্ষরের চাপ, দ্রুতি ও উচ্চতা বিবেচনা করা হয়। সর্বশেষ, ফেস রিকগনিশন। তাহলে এখন আমরা আলোচনা করছি বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স বায়ো এটি হচ্ছে বায়োলজি, BIOLOGY, বায়োলজি। আর ইনফো এটার পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন। ম্যাথিক্স, ম্যাথিক্স হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স বায়োলজি এটার বাংলা হলো জীব, এটা হলো তথ্য। আর ম্যাথমেটিক্স এটাকে আমরা বলতে পারি শাস্ত্র। তাহলে তথ্য শাস্ত্র এটা যখন কম্পিউটারে ব্যবহার হয় তখন সেটা হয়ে যায় তথ্য প্রযুক্তি। তাহলে পুরো বিষয়টি দ্বারাই জীবের সাথে তথ্য প্রযুক্তির সমন্বয়। তাহলে আমরা বায়ো ইনফরমেটিক্স কাকে বলি? বায়ো ইনফরমেটিক্স হলো জীববিজ্ঞানের সাথে তথ্য প্রযুক্তির সমন্বয় হলো বায়ো ইনফরমেটিক্স। অর্থাৎ আমি জীবের সকল বিষয় নিয়ে যখন তথ্য প্রযুক্তির মাধ্যমে গবেষণা করব, উন্নয়ন করব, সংরক্ষণ করব, পরবর্তী গবেষণার জন্য সেটা যাতে পাথেয় হিসেবে থাকে, সেটাকেই আমরা বলি বায়ো ইনফরমেটিক্স। আজকের দিনে জীবের বিভিন্ন ডিএনএ অ্যানালাইসিস, প্রোটিন সংশ্লেষণ ইত্যাদি সকল ক্ষেত্রে এই তথ্য প্রযুক্তির সহায়তা নেওয়া হয়, যাতে আমরা কোনো জীবের কোনো কিছু সম্পর্কে নতুনভাবে গবেষণা করতে না হয়। একটি গবেষণা হয়ে গেলে সেটা যখন তথ্য প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট ব্যবস্থায় আমরা পাই, তখন সেটিকে আবার নতুনভাবে গবেষণা করে প্রচুর খরচ করার আর প্রয়োজন হয় না। এইভাবে দেখা যায় একজন গবেষক যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করে, তখন পূর্বের তথ্য প্রযুক্তি থেকে তথ্যগুলো সংগ্রহ করে সেটাকে ডেভেলপ করে, সেটার পরবর্তী কাজগুলো চালিয়ে যায়। এক্ষেত্রে নতুনভাবে সে গবেষণা করতে হয় না, অর্থাৎ পুরনো কাজগুলো আবার গবেষণা করতে হয় না। এটাই হচ্ছে তথ্য প্রযুক্তির বায়ো ইনফরমেটিক্সের সুবিধার দিক। আচ্ছা, তাহলে এটিকে একটি উদাহরণ দিয়ে বলি। এটির অনেক ধরনের উদাহরণ হতে পারে। আমি একটি উদাহরণ দিচ্ছি জীবের সাথে তথ্য প্রযুক্তির সমন্বয়ে। মনে করি একজন রোগী ডাক্তারের কাছে গেল। যখন গেল তার 2 বছর আগেও একবার গিয়েছিল একটা একই রকম রোগ নিয়ে,
এখন ডাক্তার জিজ্ঞেস করলো তাকে, তুমি কি আমার কাছে আগে এসেছিলে? ডাক্তারকে সে বলল, হ্যাঁ এসেছিলাম আজ থেকে 2 বছর আগে। তোমার সমস্যাটা কি? তখন রোগী বলল, আমার প্রচণ্ড মাথা ব্যথা, আগে ছিল এখন আরও বেশি। তা মাঝখানে কি হয়েছিল? মাঝখানে ঠিক ছিলাম। এখন ডাক্তার বলছে, তোমার নাম বলো। নামটা বলল, আজাদ নাম বলল। তখন সে ইন্টারনেটে তার এই যে ওয়েবসাইটে রোগীর হিস্ট্রি আছে, সেখানে দেখলো আজাদ নামটি 2 বছর আগে। সে যখন দেখে এন্টার করলো, তখন তার পুরো হিস্ট্রিটা চলে আসলো। অর্থাৎ সেই সময়ে তার কী রোগ ছিল ডাক্তার সেখানে লিখে রেখেছিল, সেটা দেখে সাথে সাথে তাকে প্রেসক্রাইব করলো। আর নতুন কিছু তার বিশেষভাবে জানার প্রয়োজন হয়নি। তাহলে তার সময় সাশ্রয় হলো, রোগীরও সময় এবং অর্থ দুটোরই সাশ্রয় হলো। এইভাবে করে করার ফলে যেহেতু ডাক্তারের সময়টা কম লেগেছে, সে ভিজিটও কম নিল। অর্থাৎ জীবের সাথে এখানে তথ্য প্রযুক্তির সমন্বয় হয়েছে। এটা আমি একটা উদাহরণ দিয়ে বললাম। এছাড়াও এই যে আমরা উন্নত প্রযুক্তির খাদ্য পণ্য উৎপাদন করছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা, এক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে, তখন সেটা কিন্তু হবে বায়ো ইনফরমেটিক্স। তাহলে বায়ো ইনফরমেটিক্স কিভাবে কাজ করে, অর্থাৎ প্রসেসটা কি? এখন আমরা লিখছি বায়ো ইনফরমেটিক্স প্রসেস। নাম্বার 1, কম্পিউটার সায়েন্স। ইঞ্জিনিয়ারিং, বায়োলজি, এগুলোর সমন্বয়ে প্রসেসের মধ্যে এবার আসবে বায়ো ইনফরমেটিক্স। এই হলো বায়ো ইনফরমেটিক্স থেকে সে কিছু সফটওয়্যারে যাবে। যেমন সফটওয়্যারগুলো হতে পারে SQL, XML, এগুলো হলো সফটওয়্যার। এই সফটওয়্যারগুলো যখন ব্যবহার হয়ে যাবে, সফটওয়্যারগুলোর মাধ্যমে সে বায়ো ইনফরমেটিক্সের একটি 3D মডেলিং, এরপরে সর্বশেষ আউটপুট রেজাল্টস রিসার্চ ওয়ার্ক, আউটপুট রেজাল্ট প্লাস রিসার্চ ওয়ার্ক, বা আমরা এটা প্লাস না, বা RESEARCS রিসার্চ ওয়ার্ক। এই কাজে এটি হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের প্রসেস। অর্থাৎ আমি আবার ব্যাখ্যা করি, কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং, স্ট্যাটিস্টিক্স, বায়োলজি, এগুলোর সমন্বয়ে পরবর্তী পর্যায়ে বায়ো ইনফরমেটিক্স প্রক্রিয়ায় যাবে। সেখান থেকে কম্পিউটারে প্রসেসিং করার জন্য সফটওয়্যার হিসেবে ব্যবহার হবে SQL, C++, Perl, Java, MATLAB, XML। আবার XML এখানে আমরা বলতে পারি আবার স্প্রেডশিট অ্যানালাইসিস। স্প্রেডশিট অ্যানালাইসিস এই সফটওয়্যারগুলো দ্বারা তারপরের পরবর্তী পর্যায়ে কি করবে? ইমেজ অ্যান্ড সিগন্যাল প্রসেসিং। অর্থাৎ আমাদের এখানে জীবের যে তথ্যগুলো পাওয়া গেল সেগুলো প্রসেসিং, এবং সেটাকে আমরা 3D মডেলিংয়ে এটি উপস্থাপন করব। সর্বশেষ আমরা কম্পিউটারে আউটপুটের জন্য আউটপুট রেজাল্টটা পাবো, সেটা সংরক্ষণ করব এবং পরবর্তীতে রিসার্চ কাজের জন্য এটা রেখে দেব। এভাবে করে বায়ো ইনফরমেটিক্স প্রসেসিং হয়ে থাকে। এই বায়ো ইনফরমেটিক্স আমরা অনেক ক্ষেত্রে প্রয়োগ করে থাকি, জিন ম্যাপিং, অ্যানালাইসিস, এরকম। তাহলে আমরা এবার বায়ো ইনফরমেটিক্সের প্রয়োগ ক্ষেত্রগুলো সম্পর্কে আলোচনা করব। প্রয়োগ ক্ষেত্র বা ব্যবহার। 1 নম্বরে হচ্ছে জেনোমিক্স।
ও ভিজুয়ালাইজেশন। এই হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের প্রয়োগ ক্ষেত্র। তাহলে আমরা আবার একটু দেখি। 1 নম্বর হচ্ছে জেনোমিক্স। জেনোমিক্স হচ্ছে জিন নিয়ে গবেষণা। জিন বলতে আমরা বুঝি কোনো উদ্ভিদ বা প্রাণীর একক বৈশিষ্ট্যধারী উপাদান, যা আমরা একটু পরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আলোচনায় পাব। এরকম জিনের সংখ্যা, জিনের প্যাটার্ন। এবার প্রোটিওমিক্স, এটা হচ্ছে প্রোটিন নিয়ে গবেষণা। তারপর হচ্ছে কেমি ইনফরমেটিক্স, কেমিক্যাল রিয়াকশন, স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিস ইত্যাদি নিয়ে গবেষণা। ড্রাগ ডিজাইন, যে কোনো ওষুধের ডিজাইন অর্থাৎ মেডিসিন নিয়ে গবেষণা। প্যাটার্ন রিকগনিশন, ডেটা মাইনিং, মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যালগোরিদম ও ভিজুয়ালাইজেশন, এইসব কাজে আমরা বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করি। বর্তমান সময়ে ঔষধ শিল্পে ব্যাপকভাবে বায়ো ইনফরমেটিক্স ব্যবহার হচ্ছে। আজকের দিনে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে জীবের অধিকাংশ গবেষণা কার্যক্রম সম্পাদন করি। একটা কম্পিউটার সামনে বসেই জীবের সম্পর্কে বিভিন্ন নতুন নতুন ধারণা এবং তাদের এই যে রোগ হলে রোগের প্রতিরোধ ব্যবস্থা, এইসব গবেষণাগুলো গবেষণাগারে না গিয়ে কম্পিউটারের বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমেও সমাধান করা সম্ভব হচ্ছে। অর্থাৎ অনেক কাজকে আর না করে আরেকটি নতুন কাজ করলে হয়ে যাচ্ছে। সময়েরও সাশ্রয় হচ্ছে, অর্থেরও সাশ্রয় হচ্ছে এই বায়ো ইনফরমেটিক্সের প্রয়োগের মাধ্যমে। যেমন বিভিন্ন সময়ে যে এই ভাইরাসের মহামারী রূপ ধারণ করে, সেগুলো গবেষণাগুলোর ক্ষেত্রেও এরকম প্রোটিন নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা করা হয় এবং সেটার জন্য কি ধরনের মেডিসিন প্রয়োগযোগ্য হবে, হ্যাঁ, পূর্বের ধারণার আলোকে সেটিকে ডেভেলপ করা হয়। এসবই হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের মাধ্যমে। তাহলে এই বায়ো ইনফরমেটিক্স কয়টি স্তরে কাজ করে? বায়ো ইনফরমেটিক্স 5টি স্তরে কাজ করে। ডেটা গ্রহণ, ডেটাবেস তৈরি, ডেটা অ্যানালাইসিস, ডেটা ইন্টিগ্রেশন আর অ্যানালাইসিস অফ ইন্টিগ্রেটেড ডেটা। তাহলে সেটাই আমরা এখন দেখছি। নাম্বার 1, একত্রীকৃত তথ্য বিশ্লেষণ। তাহলে এখানে আমরা বায়ো ইনফরমেটিক্সের 5টি ধাপ পেলাম। একটি হলো ডেটা রিসিভ, অর্থাৎ আমি প্রথমে জীবের তথ্যগুলো সংগ্রহ করব। তারপরে ডেটাবেস ক্রিয়েট, অর্থাৎ সেগুলো রাখার জন্য একটি ডেটাবেস হবে। ডেটাবেস সম্পর্কে আমরা ধারণা পাবো চ্যাপ্টার নাম্বার 6 ডিবিএমএসে, অর্থাৎ ডেটার তথ্যের ভান্ডার, যেখানে রেকর্ড আকারে তথ্য সংরক্ষণ করা হয়। এরকম ডেটাবেস ক্রিয়েট করতে হবে। তারপরে ডেটা অ্যানালাইসিস, এই ডেটাগুলোকে বিভিন্ন ধরনের পাওয়া তথ্যগুলোকে বিশ্লেষণ করতে হবে। 4 নম্বরে গিয়ে ডেটা ইন্টিগ্রেশন, অর্থাৎ ডেটাগুলোকে বিভিন্ন প্রকৃতির ডেটাগুলোকে একত্রীকরণ করা হবে। তারপরে অ্যানালাইসিস অফ ইন্টিগ্রেটেড ডেটা, অর্থাৎ একত্রীকৃত ডেটাগুলোকে বিশ্লেষণ করা। এই 5টি ধাপে বায়ো ইনফরমেটিক্স কাজ করে থাকে। আশা করি আমরা বায়ো ইনফরমেটিক্স বুঝতে পারলাম। এখন আমরা আলোচনা করব জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আলোচনা করতে গেলে প্রথমে আমার আলোচনা প্রয়োজন জিন। জিন জিনিসটা কি? জিন হলো কোনো উদ্ভিদ বা প্রাণীর একক বৈশিষ্ট্যধারী উপাদান। তাহলে আগে জিন নিয়ে একটু আলোচনা করি। কোনো উদ্ভিদ বা প্রাণীর ক্ষুদ্রতম অংশকে আমরা বলি সেল। এই সেলের মধ্যে একটি প্রধান বস্তু থাকে, সেটাকে আমরা বলি নিউক্লিয়াস। আর সেটাকে ভাঙলে ফিতার মতো কিছু বস্তু পাওয়া যায়, যাকে আমরা বলি ক্রোমোজোম। মানুষের শরীরে এরকম 23 জোড়া ক্রোমোজোম থাকে।
23 জোড়া মানে হচ্ছে 23 পেয়ার হলো 46টি। এই 46টি ক্রোমোজোমে এক একটিতে অনেকগুলো ডিএনএ থাকে। ডিএনএ হচ্ছে এই ধরনের চেইনের মতো উপাদান। এটাকে আমরা এভাবে করে ড্রয়িং করি। এই হচ্ছে ডিএনএ, এটাকে আমরা বলি ডিএনএ। ডিএনএ এটাকে একটা সুতার মতো এরকম লম্বা লম্বা। এই ডিএনএ গুলো দিয়ে গড়ে ওঠে ক্রোমোজোম। তা এরকম এই ক্রোমোজোমগুলো, এক একটি ক্রোমোজোম অনেকগুলো চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে গড়ে ওঠে। এরকম হাজার লক্ষ কোটি মানুষের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে এই 23 জোড়া ক্রোমোজোম তৈরি হয়। এই 23 জোড়া ক্রোমোজোমে অনেক 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 মানুষের এই বৈশিষ্ট্যগুলো লুকায়িত থাকে। এই প্রত্যেকটা বৈশিষ্ট্যকে আমরা বলি জিন। প্রত্যেকটা বৈশিষ্ট্যই হচ্ছে মানুষের এক একটি আলাদা বৈশিষ্ট্যকে আমরা বলি জিন। তাহলে এই জিনগুলো কি দিয়ে তৈরি হয়? জিনগুলো এই ডিএনএ দিয়ে তৈরি হয়। ডিএনএর বিভিন্ন খণ্ড মিলিয়ে একটা জিন হয়। এরকম একটা জীবের একটা নির্দিষ্ট জিন খণ্ড যদি আমি পৃথক করে অন্য একটা জীবে প্রতিস্থাপন করি, তখন এই বৈশিষ্ট্যটা ওই আরেকটি উদ্ভিদ বা প্রাণীর মধ্যে বর্তায়, এবং এই প্রযুক্তিকে আমরা বলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ডিএনএ একটি ডবল হেলিক মডেল ডিএনএ গঠিত হয় অ্যাডেনিন, থাইমিন, জিওনিন, সাইটোসিন, এই 4টি নাইট্রোজিনাল বেস দ্বারা এই ডবল হেলিক মডেলের ডিএনএ তৈরি হয়। এবং পৃথিবীতে যতগুলো প্রাণী আছে, কিছু ব্যাকটেরিয়া ভাইরাস ছাড়া প্রায় সব প্রাণী এবং উদ্ভিদ এই ডবল হেলিক মডেলের ATGS মডেলের ডিএনএ দ্বারা তৈরি। তাহলে যেহেতু এগুলোর কাছাকাছি পর্যায়ে সেগুলো থাকে, সেহেতু প্রাণীর কোনো ডিএনএকে চাইলে উদ্ভিদ এবং উদ্ভিদের কোনো ডিএনএকে চাইলে প্রাণীর মধ্যে প্রতিস্থাপন করা যায়। মনে করি এটি একটি ডিএনএ। এখন এটি একটি উদ্ভিদের ডিএনএ আর এটি একটি প্রাণীর ডিএনএ। আমি এখন এই উদ্ভিদের ডিএনএ এই অংশটা কেটে যদি এইখানে স্থাপন করি, এটা কেটে যদি এখানে স্থাপন করি, তখন আরেকটা বিশেষ ধরনের ডিএনএ হবে, যে ডিএনএতে এটির বৈশিষ্ট্য এখানে প্রবেশ করে ফেলল। এই ধরনের ডিএনএকে আমরা বলি রিকম্বিনেন্ট ডিএনএ। অর্থাৎ এই ডিএনএ পরিবর্তিত রূপটি হচ্ছে, পরিবর্তিত রূপের প্রযুক্তিকে আমরা বলি রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ যা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ওর তা, আবার জেনেটিক মডিফিকেশন, সব একই কথা। তাহলে একটি জীবের একটি জিনখণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে প্রতিস্থাপন কৌশলকে বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ফলে এই উদ্ভিদ বা প্রাণীর এই চারিত্রিক বৈশিষ্ট্যটি এটির মধ্যে চলে আসে এবং এতে এটি একটি পরিবর্তিত রূপ হয়। যেমন আমরা ওষুধ শিল্পে এই যে ইনসুলিন তৈরি করি ডায়াবেটিক রোগীর জন্য, এই ইনসুলিনটা মানব দেহে থেকেই নেওয়া হয়। তাহলে কি অনেকগুলো মানুষকে কেটে এই ইনসুলিনটা নেওয়া হয়? না। প্রথমে একটা মানুষের কোষ থেকে ইনসুলিন নেওয়া হয়। সেই ইনসুলিনটাকে একটা ব্যাকটেরিয়ার প্লাজমিডে স্থাপন করা হয়। এই ইনসুলিন বহনকারী প্লাজমিড যখন একটি ব্যাকটেরিয়াতে প্রদান করা হয়, এই ব্যাকটেরিয়াতে যখন কালচারাল মিডিয়ামে অনেকগুলো ব্যাকটেরিয়া করা হয়, আর সেই ব্যাকটেরিয়াটা যখন মানবদেহে প্রদান করা হয়, আলটিমেটলি প্রদান করা হবে কি? ইনসুলিন। কারণ ওই ব্যাকটেরিয়াগুলো ইনসুলিন বহন করছে।
এই প্রযুক্তিটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আজকের দিনে আমরা বিভিন্ন প্রাণীকুলে এই যে ব্যাপক পরিবর্তিত রূপে তৈরি করছি, এই সব কিছুর মূলে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 1951 সনে জ্যাক উইলিয়ামসন প্রথম এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কথাটি বলেন তার ড্রাগনস আইল্যান্ড নামক বইতে। 1972 সনে পল বার্গ প্রথম কোনো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে কোষ তৈরি করেন। এটি হচ্ছে বিশ্বের ইতিহাসে প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ, এবং তারকে দিয়ে এটির যাত্রা শুরু হয়। তাই আমরা এই পল বার্গকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক বলি। তাহলে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক মডিফিকেশন বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে কিভাবে করে এরকম একটা পরিবর্তিত জিন তৈরি করা হয়, আমরা এই ডিএনএ প্রযুক্তির ধাপটি নিয়ে এখন আলোচনা করব। তাহলে প্রথমে আমরা কি করা হবে, আমি মনে করি মানবদেহের ইনসুলিন তৈরি করার একটি রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করব। তাহলে কি করব, এটা সাধারণত এক ধরনের ব্যাকটেরিয়া নেওয়া হবে। ওই ব্যাকটেরিয়ার স্বনিয়ন্ত্রিত একটা বৃত্তাকার বস্তু থাকবে, এটাকে আমরা বলি প্লাজমিড। এই প্লাজমিড এক প্রকার ডিএনএ। এটিকে আমরা ডিএনএর বাহক হিসেবে নেব ব্যাকটেরিয়াটাকে। এটা ই কলি ব্যাকটেরিয়া, এটা নিলাম। এবার আমি এখানে আমার কাঙ্ক্ষিত ডিএনএ প্রবেশ করাবো, যেটা ইনসুলিন বহন করে। মনে করি এটাই নিলাম, এটা হিউম্যান। এই হিউম্যান ইনসুলিনের ডিএনএটা আমি এখানে নিলাম। তাহলে এটাকে আমরা কি করব, নিয়ে এটা কেটে নিলাম। এটাকে আমরা বলি ডিএনএ খণ্ড কর্তন। এই কাটার জন্য কতগুলো এনজাইম ব্যবহৃত হয়। এটা আসলে কাঁচির মতো সূক্ষ্ম কাটতে পারে বলে এগুলোকে আমরা আণবিক কাঁচি বলি। এটির নাম হলো রেস্ট্রিকশন এনজাইম। বা প্রোটিন, এই ধরনের প্রোটিন ব্যবহার করা হয় রেস্ট্রিকশন, RESTRICTION, রেস্ট্রিকশন এনজাইম। এটাকে আমরা আণবিক কাঁচি বলি। এই আণবিক কাঁচি দ্বারা এটাকে কাটা হয়। আসলে কাঁচির মতো কেটে যায় বলে এটি একটি বিভাজন প্রক্রিয়া, এটি দিয়ে কাটানো হয়। এটা একেবারে কাঁচির মতো কাটা যায় বলে এটাকে আমরা আণবিক কাঁচি বলি। আচ্ছা, এ কাটার পর এই অংশটা এখানে স্থাপন করা হয়। এই কাটা অংশটা এখানে স্থাপন করা হয়। তাহলে এটা হবে কি, কর্তনকৃত খণ্ড প্রতিস্থাপন। প্রতিস্থাপন জিনিসটা এখান থেকে আবার এখানে দিয়ে দেওয়াটাকেই বোঝায়। এই প্রতিস্থাপন করার পর আমি এই ইকলি ব্যাকটেরিয়াটি ইনসুলিন বহনকারী অবস্থায় পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর এটিকে আমরা এই ব্যাকটেরিয়াটিকে কালচারাল মিডিয়ামে রেখে অনেকগুলো ব্যাকটেরিয়াতে পরিণত করব। একটা ব্যাকটেরিয়া অল্প সময়ের মধ্যে লক্ষ কোটি ব্যাকটেরিয়াতে পরিণত হয়ে যায়, এবং এগুলো সবগুলো তখন এই হিউম্যান ইনসুলিন বহনকারী হয়ে যাবে। তাহলে অনেকগুলো হয়ে যাওয়ার পর এটিকে আমরা মানব শরীরে প্রয়োগ করব। এটাকে আমরা বলি প্রয়োগ। তাহলে এটা কি, কালচারাল মিডিয়ামে রেখে বৃদ্ধি করা। এটা কত নাম্বার? 5 নাম্বার। আর 6 নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশন বা প্রয়োগ। তাহলে এখানে কি হলো, এখানে কর্তনকৃত খণ্ড যখন প্রতিস্থাপন করলাম, এটি একটি রিকম্বিনেন্ট ডিএনএ হয়ে গেল। এই রিকম্বিনেন্ট ডিএনএ সহ এই ইকলি ব্যাকটেরিয়াটা কালচারাল মিডিয়ামে আমি বৃদ্ধি করলাম, তারপরে আমি মানুষে প্রয়োগ করলাম। আর এটা যদি ইনসুলিন না হয়ে অন্য কোনো বৈশিষ্ট্যধারী হতো, সেটা চাইলে আমরা উদ্ভিদেও
প্রয়োগ করতে পারতাম, যদি উদ্ভিদে প্রয়োগ করার মতো হয়, তাহলে এটাই হচ্ছে প্রয়োগ। কয়টা ধাপ তাহলে? 6টি ধাপ। এই 6টি ধাপে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করি। আর এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার মাধ্যমে এখানে যে পরিবর্তনটা হবে সেটাকে আমরা বলি জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। আমরা এই পরিবর্তিত রূপে যে আমরা খাদ্যবস্তু পাই ওগুলোকে আমরা জিএমও ফুড বলি। আবার রিকম্বিনেন্ট প্রযুক্তিতে যদি একেবারে ভিন্ন প্রজাতির কোনো উদ্ভিদ বা প্রাণী আমি পেয়ে থাকি, তখন সেটাকে আমরা বলি ট্রান্সজেনিক উদ্ভিদ বা প্রাণী, TRANSGENIC, ট্রান্সজেনিক উদ্ভিদ বা প্রাণী। তাহলে জিএমও এবং ট্রান্সজেনিকের মধ্যে পার্থক্য কি? জিএমও হচ্ছে পরিবর্তিত উন্নত প্রজাতির খাদ্যবস্তু, আর ট্রান্সজেনিক হচ্ছে সম্পূর্ণ নতুন প্রজাতির উদ্ভাবিত উদ্ভিদ বা প্রাণী। যেমন পৃথিবীর প্রথম ট্রান্সজেনিক প্রাণী হলো ডলি শিপ, একটি ভেড়া। এভাবে করে আমরা ট্রান্সজেনিক ফুডও পাই, যেমন আপেল কুল, এটা আপেলও কুলও। এরকম বর্তমানে অনেকগুলো এরকম মিক্সড ফুড তৈরি করা হচ্ছে, যেখানে কয়েকটা ফুডের সমন্বয় আছে। এই ধরনের ফুডকে আমরা বলি ট্রান্সজেনিক ফুড। আবার উন্নত প্রজাতির খাদ্যপণ্য, এগুলোকে আমরা বলি জিএমও ফুড। যেমন হাইব্রিড ধান, হাইব্রিড ঢেঁড়স, এগুলো সবগুলো হচ্ছে জিএমও ফুড। এগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা তৈরি, অর্থাৎ জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে। আমরা বাজারে দু ধরনের ফুড পাই, একটা হচ্ছে জিএমও আর একটা হচ্ছে অর্গানিক। তো অর্গানিক মানে প্রাকৃতিক, জিএমও মানে হচ্ছে মডিফাইড। আশা করি আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়টা বুঝতে পারলাম। আজকের দিনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই খাদ্যের চাহিদা মোকাবেলার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। যেমন উন্নত ধান উৎপাদন করা, এক গোছাতে 1 কেজি ধান হওয়া, এগুলো সবগুলো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা সম্ভব। আমাদের দেশে এই ধান উন্নত প্রযুক্তির করার জন্য ব্যাপক গবেষণা চলছে। একদিন হয়তো আমরা সফল হব, অনেকে বেশি ধান উৎপাদন হবে, এবং এখনও অনেক উন্নত প্রজাতির এরকম ধান আছে যেখানে অনেকগুলো ধান, এক গোছাতে অনেক ধান হয়। তো বিজ্ঞানীরা গবেষণা করছেন আমাদের দেশের হাওর বাওর অঞ্চলগুলোতে যাতে পানির নিচে ধান চাষ করা যায়। তাহলে এটা কিভাবে সম্ভব? আমরা জানি পানির নিচেও অনেক উদ্ভিদ আছে। সেই উদ্ভিদের যদি একটি একক বৈশিষ্ট্যধারী জিনকে যদি এভাবে কেটে অন্য একটি গাছের ডিএনএতে প্রতিস্থাপন করা হয়, তাহলে নিশ্চয়ই ওই গাছটা পানির নিচের গাছের বৈশিষ্ট্য ধারণ করবে, ফলে ওই গাছটাকে পানির নিচে রোপণ করা যাবে। এইরকম গাছের উপর গবেষণা করেছেন আমাদের দেশের একজন বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম, যিনি জিনোম প্রযুক্তি নিয়ে কাজ করেন। তাহলে জিনোম জিনিসটা কি সেটা বলা হয়নি, এতক্ষণ আমরা জিন নিয়ে আলোচনা করেছি। জিনোম হলো এক সেট পূর্ণাঙ্গ জিনকে আমরা বলি জিনোম। আচ্ছা, যাই হোক, এই জিনোম তিনি আমাদের ডক্টর মাকসুদুল আলম তিনি আমাদের পাটের জিনোম তত্ত্ব উদ্ভাবন করেছিলেন। জীবন রহস্য জিন তত্ত্ব উদ্ভাবন করেন এবং এতে আমাদের নিরোগ পাট উৎপাদন করা সম্ভব হবে। এইভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা প্রাণীকুলে ব্যাপক পরিবর্তন সাধন করা যায়। যেমন ইলিশ মাছ সাগরে হয়, যদি ইলিশ মাছের সাথে রুই মাছের সাথে ডিএনএ সমন্বয় করা হয়, তাহলে দেখা যাবে সেই ইলিশ মাছ পুকুরেও চাষ করা যাবে। এবং এটা নিয়ে বেশ গবেষণা হচ্ছে, হয়তো আমরা একদিন শুনব যে পুকুরে ইলিশ চাষ হচ্ছে, এই ধরনের হতে পারে। এরকম আমরা পাঙ্গাস মাছ, এটা আমরা নদীর মাছ বলতাম, এখন আমরা পুকুরেও চাষ করি। এরকম অনেক অনেক পরিবর্তন হচ্ছে, প্রাণীকুলের ব্যাপক পরিবর্তন হচ্ছে। এই সব কিছুর মূলে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
এবার যদি আমি দেখি আকাশে কতগুলো মানুষ উড়ে যাচ্ছে, আমি কি আশ্চর্য হয়ে যাব? না। কেন? কারণ ওই প্রাণীর সাথে আমার প্রাণীর সাথে যদি ডিএনএ মডিফিকেশন করা হয় এবং সে ধরনের একটা পাখি জাতীয় যদি প্রাণী তৈরি করা হয়, তাহলে সেটা উড়বে। এটা অস্বাভাবিক কিছু নয়। হয়তো এরকম একটা হতে পারে ভবিষ্যতে। এই যে প্রাণীর ক্লোনিং করা হয়, যেটাকে আমরা ক্লোনিং বলি, মানে একই প্রাণী আরেকটা করে ফেলা, সেটাও এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা সম্ভব হচ্ছে। তাহলে আমাকে যদি বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর বায়ো ইনফরমেটিক্স, তাহলে পার্থক্যটা কোথায় হলো? দুইটাই তো জীবের বৈশিষ্ট্যের উপরে কাজ করে থাকে। অবশ্যই পার্থক্য আছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে গবেষণা, এবং গবেষণার মাধ্যমে একটি নতুন ধরনের খাদ্যপণ্য বা প্রাণী তৈরি করা, এটাকে আমরা বলবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই গবেষণাকেও আমরা বলবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কিন্তু সেই গবেষণায় যদি তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়, তথ্য প্রযুক্তির সমন্বয়ে যদি এই কাজটা ডেভেলপ করা হয়, তখন আমরা সেটাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলবো না, আমরা সেটাকে বলবো বায়ো ইনফরমেটিক্স। তাহলে আমাকে আগে কোনো প্রশ্ন করলে প্রশ্ন আগে আমাকে ভালো করে বুঝতে হবে, আমাকে উদ্দীপক বা স্টেম ভালো করে বুঝতে হবে, বুঝে আমি উত্তর দেব। আমাকে কি তথ্য প্রযুক্তির সমন্বয় বলা হয়েছে, নাকি শুধু গবেষণা কার্যক্রম বলা হয়েছে? তাহলে আমি সেটা বুঝে তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়টা যাব। আশা করি তোমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়টা বুঝতে পেরেছো। এখন তোমাদের এগুলোর উপরে কিছু ভিডিও ফুটেজ দেখানো হবে। One of these enzymes kind of acts like scissors. It's known as a restriction enzyme, and its job is to cut DNA at particular sequences. And then there's another enzyme known as ligase, and its job is to glue DNA back together. And this example involves the use of bacteria to be human insulin factories. That's right, because of genetic engineering, we can make bacterial cells produce insulin that's not bacterial insulin, that's human insulin. And then we can bottle that insulin and give it to diabetics. So here's how it works. First of all, let's start with the bacterium. Why would we use a bacterium as a human insulin factory? Well, one reason has to do with its genetic structure. Bacteria have a big circular chromosome, but then they also have these smaller loops of DNA called plasmids. And it's very easy to move plasmids into and out of cells. So that's one advantage to using bacteria. The other advantage is that bacteria are unicellular and they reproduce asexually, which means that in a very short amount of time, you can get millions and millions of identical bacterial cells, clones. And this is important if you want factories. So let's see how the experiment works. We're going to start with our E. coli bacterium. Here you can see its chromosome. Here you can see its plasmid. And then we've got a human cell. And this human cell contains a nucleus, which contains DNA. And within that DNA is a gene for producing insulin. Now, this is the correct gene. This produces good insulin. So the first thing we're going to do is we're going to take the plasmid out of the bacteria, and we're going to take the DNA out of the human cell. Easy enough. Then we're going to cut both of them with the same restriction enzyme. So here the plasmid has been cut, and here the human DNA has been cut. And we're going to use a restriction enzyme that cuts at sites around the human insulin gene. So it's important to pick the right restriction enzyme for your experiment. So now we have our human insulin gene and we've got our cut plasmid. Now we're going to combine those two together. And because of complementary base pairing and because of the sticky ends, they're going to naturally bond together. Then we're going to throw in a little bit of ligase to help seal the sugar phosphate backbones. And now we have our recombinant DNA. Most of the plasmid is bacterial DNA, but it now has the human insulin gene. Pretty cool, but again, this is useless unless we put it inside a cell so that the DNA can be used to make the protein insulin. So let's do that next. Step number 7. We're going to stick this recombinant plasmid back into the bacterial cell. And this process is known as transformation. Whenever you give a cell new DNA, it's called transformation.
So now we're going to let this bacteria cell reproduce. And in a matter of days, we'll have millions and millions and millions of identical bacteria, all of them with this recombinant plasmid that contains the gene for human insulin. So we're going to let these bacteria produce human insulin. And then what we're going to do is we're going to take the insulin out of the bacteria. And there's a special technique where we can isolate that protein. So now we've got the human insulin, and we can bottle this up and we can use it to treat diabetics who need doses of insulin. And that, in a nutshell, is how to do genetic engineering. Keep in mind, though, that this is only one example. We can move genes from different organisms into other organisms. So one application is to make pesticide-resistant plants. These have a gene from bacteria that allows them to produce their own pesticide. We can make bacteria that can clean up toxic waste. We can produce proteins to dissolve blood clots. We can make growth hormone. We can even make acid-washed genes. And in class, we'll take a look at some other applications of genetic engineering. তাহলে টোটাল আজকে কি বুঝলাম? আমরা তিনটা জিনিস নিয়ে আজকে আলোচনা করেছি। একটি হচ্ছে বায়োমেট্রিক্স, তারপরে বায়ো ইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখানে এরপরও যদি তোমাদের কোনো কিছু বোঝার অসুবিধা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করে জানাতে পারো, অথবা টেলিফোন বা কমেন্টসের মাধ্যমেও জেনে নিতে পারো। ধন্যবাদ সবাইকে।